হাই এভরিবডি, আমি এই ভিডিওতে অপারেটিং সিস্টেমের ডেফিনেশন, অপারেটিং সিস্টেম কি এবং অপারেটিং সিস্টেম কি কি কাজ করে তার কনসেপ্ট ডিটেলে আলোচনা করব। তোমরা জানো যে অপারেটিং সিস্টেম একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা কম্পিউটার সায়েন্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে পড়ে। অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কম্পিউটার সায়েন্সকে বা কম্পিউটার যে রিলেটেড যে ডিভাইসেস আছে, কম্পিউটিং রিলেটেড যে ডিভাইস আছে, তাদেরকে কাজ করানো মুশকিল। কেন অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কাজ করতে পারি না? অপারেটিং সিস্টেম আমাদের কিভাবে হেল্প করে? অপারেটিং সিস্টেমের বেসিক আইডিয়াস গুলো কি কি, কোন কোন এরিয়াতে অপারেটিং সিস্টেম আমাদের কাজ করে? অপারেটিং সিস্টেম ছাড়া আমরা কম্পিউটারের বেসিক যে আইডিয়াস গুলো আছে সেগুলো আমরা কাজ করতে পারবো না, সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি আসছি, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। তোমরা জানো যে প্রোগ্রামস হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, যেটা কম্পিউটারের কে দেওয়া হবে, সেই কম্পিউটার সেই ইনস্ট্রাকশনটা অনুযায়ী কিছু কাজ করবে। সেই কম্পিউটারের মধ্যে সেই ইনস্ট্রাকশনটা থাকবে। আমরা অ্যাকর্ডিং টু ইউজার বিভিন্নভাবে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে আমরা কম্পিউটারকে সেই কাজগুলো করাবো। অবশ্যই সেই যে কাজটা করাবো সেই কাজটা আমাকে আগে কম্পিউটারকে বোঝাতে হবে যে এই কাজটা এই ধরনের ইনস্ট্রাকশন ফলো করে। তো বেসিক্যালি আমরা যে যে কাজগুলো কম্পিউটারকে দিয়ে করাই, সেটা আমাদের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অনুযায়ী কাজগুলো করাই। যেমন ধরো গান শুনতে চাইছি, তাহলে একটা মিউজিক প্লেয়ার চালাতে হবে, ভিডিও দেখতে ভিডিও প্লেয়ার চালাতে হবে, বা আমরা কোনো ওয়ার্ডের কাজ করছি তাহলে কোনো একটা ওয়ার্ড প্রসেসর দিতে হবে, ডেটাবেসের কাজ করতে ডেটাবেস সিস্টেম দিতে হবে, গেম খেলতে চাইছি গেম, ইন্টারনেট অ্যাক্সেস করছি ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে, তো আমরা ওয়েব ব্রাউজিং একটা সফটওয়্যার দিতে হবে। তো বেসিক্যালি বিভিন্ন পারপাসে বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করি। তো বিভিন্ন সফটওয়্যার, এগুলোকে যেগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরেক ধরনের সফটওয়্যার আছে যেটা কম্পিউটার ইন্টারনালি ইউজ করে, যেটা আমরা অ্যাক্সেস করতে পারি না। যেটা ইন্টারনাল ইউজ করে কম্পিউটার নিজস্ব পারপাসে, কম্পিউটারের ইন্টারনাল যে ইনস্ট্রাকশনস গুলো আছে সেগুলো ইউজারের থেকে নেওয়ার পর যে কাজগুলো কম্পিউটারের দরকার সেই কাজগুলো করে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম রিলেটেড অপারেশন গুলো করে, যেরকম আছে আমরা জানি লোডার, যদি আমরা কোনো প্রোগ্রামকে মেমোরিতে লোড করতে চাই, এক্সিকিউট করাতে চাই সেই কাজটাকে, তাহলে লোডারের থ্রু দিয়ে সেটা লোড হবে র্যামে। আমরা জানি র্যামে কোনো জিনিস না আসলে সেটা সিপিইউ এক্সিকিউট করবে না। তো লোডিং, এটা ভেতরে ইন্টারনাল কাজ করার জন্য লোডার সফটওয়্যারটা দরকার, এটা সিস্টেম সফটওয়্যার। আমরা জানি যে কোনো প্রোগ্রাম, বেসিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিউম্যান লাইক ল্যাঙ্গুয়েজ বুঝি, সেটা হচ্ছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা যখন আমরা প্রোগ্রামে লিখি, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা প্রোগ্রাম লিখি, সেটা আমাদের ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। বাট কম্পিউটার অ্যাট দ্য লোয়েস্ট লেভেল যেটা আছে, কম্পিউটার বোঝে 0 1 0 1, কারণ সেটা হচ্ছে বাইনারি লেভেল কম্পিউটার বোঝে। আলটিমেটলি সিগন্যালে কনভার্টেড হয়, সেটা সিপিইউ থ্রু দিয়ে এক্সিকিউট হয়, মাইক্রোপ্রসেসর থ্রু দিয়ে এক্সিকিউট হয়। তো সেই যে 0 1 0 1 কনভার্সন হবে, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে 0 1 0 1 যে কনভার্সন হবে, সেটা তো অটোমেটিক্যালি হওয়ার চান্স নেই। তো মাঝখানে একটা সফটওয়্যার দরকার, যে সফটওয়্যারটা আমার কাছ থেকে প্রোগ্রামটা নেওয়ার পর সেটা করসপন্ডিং বাইনারি লেভেলে কনভার্ট করে দেবে, কম্পাইলেশন করবে, সেটা ইজ কম্পাইলার। তো এটা একটা সিস্টেম সফটওয়্যার যেটা ইন্টারনালি কম্পিউটার সিস্টেমে কাজ করে। লিঙ্কার, যদি কোনো ফাইলকে, এক্সটার্নাল ফাইলকে লিঙ্ক করতে হয় কোনো একটা সোর্স ফাইলের সাথে, তো লিঙ্কার দরকার, লোডার, লিঙ্কার, অ্যাসেম্বলার। তো এই যে সফটওয়্যারগুলো ইন্টারনালি কাজ করে, সিস্টেম সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখলাম, ইউজার রিলেটেড সফটওয়্যার, সিস্টেম রিলেটেড সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার যেটা বলবি, হার্ডওয়্যার বলতে যেটা আমরা বুঝি সেটা ডেফিনেটলি মেমোরি, আইও ডিভাইসেস, এই যে আদার্স পেরিফেরাল ডিভাইসেস, সিপিইউ, সবই বেসিক্যালি কম্পিউটার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার গুলো ফিজিক্যাল কম্পোনেন্ট। ফিজিক্যাল ডিভাইসকে হিউম্যানের সাথে ইন্টারাক্ট করানো কিভাবে সম্ভব? অবশ্যই ডেফিনেটলি প্রোগ্রামের থ্রুতেই সম্ভব। প্রোগ্রাম যেটা হার্ডওয়্যার গুলো ইন্টারাক্ট করবে। বাট আমি যদি ভাবি যে একটা সিস্টেমের মধ্যে সমস্ত ধরনের প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকবে, সিস্টেম প্রোগ্রাম থাকবে, সমস্ত হার্ডওয়্যার গুলো ইন্টারাক্ট করবে, কন্ট্রোল করবে। তো সেটার জন্য আমাকে যদি একটা কমন একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়, যার আন্ডারে সব কাজগুলো হবে, যে অর্গানাইজ করবে, যে সিস্টেমটাকে অপারেট করবে। একটা সিস্টেম মিন হচ্ছে একটা কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে অনেক ইউনিট থাকে, তাদেরকে কোঅর্ডিনেট করে দেওয়া, প্রত্যেকটা জিনিস প্রপারলি ম্যানেজ করা। সেই সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য একটা
প্রোগ্রাম দরকার, যেটা অপারেট হবে, কম্পিউটারটাকে অপারেট করবে। তো সেই থেকে নামটা এসছে অপারেটিং সিস্টেম। কম্পিউটার সিস্টেমটাকে ম্যানেজ করবে, তার থেকে নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেট করার জন্য যে সিস্টেমটা দরকার সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো যেরকমই আমরা একটা ইউনিভার্সিটি সিস্টেম ভাবি, ইউনিভার্সিটিতে একটা টিচার, স্টুডেন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, সো মেনি থিংস অর্গানাইজ করা আছে একটা সিস্টেমের আন্ডার, ইউনিভার্সিটি সিস্টেম। সেরকম একটা কম্পিউটার যে হার্ডওয়্যার, ফিজিক্যাল কম্পোনেন্ট আর ইউজার, যে ইউজারের মধ্যে চাইছি আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের প্রোগ্রামকে আমাদের অ্যাকর্ডিং টু ইউজার রান করাতে, তো সেই যে কোঅর্ডিনেশন করা সব কটা কনসেপ্টকে, তার জন্য একটা সিস্টেম দরকার হলো, দ্যাট ইজ নোন অ্যাজ অপারেটিং সিস্টেম। অপারেট করার জন্য যে সিস্টেমটা, সিস্টেম বলতে কিন্তু বেসিক্যালি এখানে কম্পিউটার সিস্টেমই বলে, এবং সেটা ডেফিনেটলি কম্পিউটিং সিস্টেমের মধ্যে আমরা যদি মোবাইল ইউজ করছি, মোবাইলের মধ্যেও তো অপারেটিং সিস্টেম আছে, মোবাইল হচ্ছে কম্পিউটিং ডিভাইস। তো এই যে সিস্টেমগুলো যেগুলো কম্পিউটিং ডিভাইস নিয়ে তৈরি হয়, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে প্রপারলি অর্গানাইজ করে কাজ করানো অপারেটিং সিস্টেমের কাজ। তো আসা যাক অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমাদের বেসিক কনসেপ্টটা কিভাবে ডেভেলপ করা যায়। তো অপারেটিং সিস্টেম যখনই আমরা ভাববো, তখনই ভাববো যে এটা একটা ইন্টারাকশন করছে। এই যে আমি এখন ভিডিও তোমাদেরকে বানাচ্ছি, তোমাদের সাথে ইন্টারাকশন করছি, ভিডিও বানিয়ে তোমাদেরকে ইউটিউবে দেওয়ার পর তোমরা সেই ভিডিওটা পড়ছো, ইন্টারাকশন করছো, তার মাঝখানে অনেক কটা স্টেপ আছে। আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা একটা ক্যামেরা থ্রু দিয়ে, ক্যামেরা যে অ্যাক্সেস করছি ফিজিক্যাল ডিভাইস, যেটাকে সফটওয়্যার থ্রু দিয়ে ক্যাপচার হচ্ছে এবং সেটাকে একটা ফাইলে স্টোর হচ্ছে। সেই স্টোর ফাইলটাকে এডিট করার পর সেটাকে আমি ইউটিউবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে দিচ্ছি, ইউটিউবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার মধ্যে দিচ্ছি, সেখানে গিয়ে সেটা ভিডিওটা সেভ হয়ে সার্ভারের থ্রু দিয়ে অ্যাক্সেস হচ্ছে, তোমরা ইন্টারনেটে কানেকশন থ্রু দিয়ে। তো এখানে অনেক কটা কাজ হচ্ছে পরপর। ডেফিনেটলি যে কাজগুলো পরপর হচ্ছে, সেই কাজগুলোকে অর্গানাইজ ফরম্যাটে হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো একটা অর্গানাইজ ফরম্যাটে হচ্ছে, যেটা হচ্ছে কার থ্রু দিয়ে হচ্ছে, অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে হচ্ছে। তো আমি যখনই কোনো ফিজিক্যাল ডিভাইসের কথা ভাবছি, ফিজিক্যাল ডিভাইস বলতে যেগুলো আমি অলরেডি বলেছি, সিপিইউ, মেমোরি, আইও ডিভাইসেস, সো মেনি কম্পোনেন্ট যেগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। তো সেই কম্পিউটারের সাথে যে কানেক্টেড থাকে, যেগুলো ফিজিক্যালি আমরা অ্যাক্সেস করি, এবং সেটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস, যেটা হচ্ছে হার্ডওয়্যার বলছি। যে কম্পোনেন্ট গুলোকে যে আমরা অ্যাক্সেস করব, তার জন্য একটা অপারেটিং সিস্টেম, যেটা প্রোগ্রাম দরকার, যে এই প্রোগ্রামটা এই হার্ডওয়্যারটাকে ম্যানেজ করবে। কার থেকে ম্যানেজ করবে? ইউজার নেবে, ইউজারের থেকে নেবে, ইউজার থেকে নিয়ে হার্ডওয়্যারকে প্রোগ্রামটা দেবে, হার্ডওয়্যারকে এক্সিকিউট করতে বলবে, এক্সিকিউট করে ব্যাক করে আবার ইউজারকে দেবে। তো মাঝখানে একটা ইন্টারমিডিয়েটেড সফটওয়্যার দরকার, যে সফটওয়্যারটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম ইজ অ্যান ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড দ্য ইউজার্স। ইউজার্স মানে আমরা যারা কম্পিউটারটাকে বিভিন্ন পারপাসে ইউজ করছি। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের বেসিক ডেফিনেশন। অপারেটিং সিস্টেমের ডেফিনেশন আমরা কি বলতে পারি? অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার। এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, কিন্তু এটা সিস্টেম সফটওয়্যার, কারণ এটা সিস্টেম রিলেটেড অপারেশন কাজগুলো করে। এটা ইন্টারনালি কম্পিউটার সিস্টেমে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোকে এক্সিকিউট করায় এবং সেটা আউটপুট আমাকে দেয়। তো অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ইজ act an interface between users and user of the computers and the hardware. So operating system is an intermediary between users and hardware. এটা একদম সিম্পল ভাষাতে যদি আমরা বলি, ওয়ান লাইনের ডেফিনিশনটা, operating system is an interface between hardware and users. It is an intermediary software between hardware and user. Definitely, it is a system software. It's not an application software. It is a system software. তো অপারেটিং সিস্টেমকে আমরা আর কি কিভাবে বলতে পারি? অপারেটিং সিস্টেমকে আর কি কিভাবে বলতে পারি? অপারেটিং সিস্টেম একটা লাইক এ গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের বিভিন্ন ফাংশনস আছে, সেই ডিপার্টমেন্টে বিভিন্ন ফাংশনস গুলো নিজের মতো কাজ করবে এবং অপারেটিং সিস্টেমের সাথে কোঅর্ডিনেট করে কাজ করবে। ইট ইজ লাইক এ গভর্নমেন্ট, যেটা কি করে
বাকি যে ফাংশনস গুলো আছে কম্পিউটার সিস্টেমে, সমস্ত ফাংশনস গুলোকে কোঅর্ডিনেট করে এবং তাদেরকে এক্সিকিউশনে ডেফিনেটলি হেল্প করে। এবং সেটা ডেফিনেটলি হার্ডওয়্যারের থ্রু দিয়ে এক্সিকিউট হয়, বাট পুরো সিস্টেমটাকে রিসোর্স কি লাগবে, তার সিঙ্কোনাইজেশন করা, মেমোরি রিকোয়ারমেন্ট করা, আদার সিকিউরিটি চেক করা, এভরিথিং অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে হবে। তো অপারেটিং সিস্টেম ইজ লাইক এ গভর্নমেন্ট, যেটা বিভিন্ন ইউনিট আছে, সেই ইউনিটের থ্রু দিয়ে পুরো কাজগুলো কমপ্লিট হবে, ইউজার সেই কাজগুলো অপারেটিং সিস্টেম থেকে বুঝে নেবে। আর কি কিভাবে অপারেটিং সিস্টেমকে বলা যায়? অপারেটিং সিস্টেমের আরো কোনো বেসিক আইডিয়া দেওয়া যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। অপারেটিং সিস্টেম যদি আমরা ভাবি একটা হিউম্যানকে, হিউম্যানের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, লুক, সেই ফিজিক্যাল কম্পোনেন্ট মিন হার্ডওয়্যার, এবং বাইরের ওয়ার্ল্ড, বাইরের ইন্টারাক্টিভিটি, নেচার, তাদের সাথে ইন্টারাক্ট করে, বাইরের পিপলের সাথে ইন্টারাক্ট করে কি করে, তার মাইন্ডের থ্রু। তো মাইন্ডটা থ্রু দিয়ে অপারেটিং সিস্টেম ইন্টারাক্ট করে বাইরের ওয়ার্ল্ডের সাথে। সেই মাইন্ডটাই হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। সেই মাইন্ডটাই একটা অপারেটিং সিস্টেমের হিসেবে ভাবি আমরা, যদি আমাদের মনটাকে একটা অপারেটিং সিস্টেম যদি আমরা ভাবি, সেটা বাইরের ওয়ার্ল্ডকে সাথে কোঅর্ডিনেট করছে। সেটা কিভাবে? দেখো, আমরা যখন বড় হই তখন আস্তে আস্তে বিভিন্ন জিনিস শিখি, বিভিন্ন জিনিস শিখে আস্তে আস্তে বিভিন্ন নেচার থেকে বিভিন্ন জিনিস নিই, বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন জিনিস নিই, বিভিন্ন জিনিস শিখি। সেগুলো এক একটা অ্যাপ্লিকেশন হিসেবে শিখি। সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করি। যদি আমরা খুবই ছোটবেলা থেকে পড়াশোনার মধ্যে থেকে আমাদের ইন্টারেস্ট থাকে, তাহলে আমরা পড়াশোনার বিভিন্ন সাবজেক্ট শিখতে থাকি এবং সে ধীরে 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 সেই সাবজেক্ট অনুযায়ী আমরা এগিয়ে যাই। যদি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট থাকে, কারোর গান বাজনা, কারোর নাচ, ড্যান্স, সো মেনি থিংস, এরিয়াস আছে লাইফ, সেগুলো নিয়ে সেই ইন্টারেস্ট হয়, তখন সেই রিলেটেড ফাইলসগুলো সে মাথার মধ্যে ইনস্টল করে। সেরকমই অপারেটিং সিস্টেমে বেসিক্যালি আমরা যে বিভিন্ন যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানুষও সেরকম যখন বড় হয়, সে ধীরে 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 বিভিন্ন ধরনের জিনিস শেখে, ভালো জিনিস, খারাপ জিনিস। যদি আমরা ভালো জিনিসগুলো ইনস্টল করতে থাকি, খারাপ জিনিসগুলো ইনস্টল করতে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে নিই, সেই চিন্তা ভাবনাগুলোকে অ্যাপ্লিকেশন বলি আমরা। যদি আমরা কিছু খারাপ অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি আমরা মাথার মধ্যে, তাহলে সেই সিস্টেমটা, আমাদের মনটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, ফিজিক্যাল ড্যামেজ হতে থাকে। তো সেরকমই অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও তাই। তো অপারেটিং সিস্টেমকে তার প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি মেনটেন করতে হয়, যে কোনগুলো ভালো, কোনগুলোতে হ্যাম্পার করতে পারে কম্পিউটার সিস্টেমকে। তো আমরা যখন বড় হই, তখন আমরা বিভিন্ন থট, বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে নিই। সেই চিন্তা ভাবনা যে আমরা রিয়েক্ট করি, সেই চিন্তা ভাবনা আমরা চলি, সেটা থেকে বিহেভিয়ার তৈরি হয়। সেরকম অপারেটিং সিস্টেমও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে আর কম্পিউটারের মধ্যে নিয়ে রাখে এবং সেই অনুযায়ী আমাদের ইউজারের কাজগুলো হতে থাকে। তো অপারেটিং সিস্টেমের যে কনসেপ্টটা আমরা ভাবলাম, যে বিভিন্ন ধরনের কাজকে করে ইউজারের থেকে। সো বিভিন্ন ধরনের যে কাজগুলো হচ্ছে, অ্যাপ্লিকেশন হতে পারে, সিস্টেম রিলেটেড কাজগুলো। তাহলে একটা সিস্টেম সফটওয়্যার আরো অনেক সিস্টেম সফটওয়্যার কেউ চালাতে পারে। একটা সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু অ্যাক্টিভেট করবেই, চালাবেই, তাদের কাজ করবেই। তার সাথে সাথে অনেক সিস্টেম সফটওয়্যারকেও কন্ট্রোল করে। এটা একটা পুরো কন্টেনার হিসেবে কাজ করে কম্পিউটার, ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মাঝখানে। তো অপারেটিং সিস্টেমকে আর কি কি বলতে পারি? এটা রিসোর্স ম্যানেজার বলতে পারি। রিসোর্স ম্যানেজার, কেন আমরা রিসোর্স ম্যানেজার বলি? কম্পিউটার সিস্টেম আমাদের যে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে, যে আমাদের টাস্ক গুলো যে এক্সিকিউশন দরকার হবে, তার জন্য তো রিসোর্স দরকার। রিসোর্স বলতে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্স দুটোকেই বলে। তো মেমোরি সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট হয়, আইও ডিভাইসেস রিকোয়ারমেন্ট হয়, সো মেনি ফাইলস রিকোয়ারমেন্ট হয়, সো মেনি থিংস যেটা কম্পিউটার সিস্টেমের মধ্যে আছে, সেগুলো রিকোয়ারমেন্ট আমার দরকার। তো আমরা যখন এই রিসোর্স গুলোকে ব্যবহার করি ইউজার্স হিসাবে, সেইগুলোকে প্রপারলি ম্যানেজ করা তো অপারেটিং সিস্টেমের একটা ইম্পর্টেন্ট টাস্ক। তো রিসোর্স ম্যানেজার বলি এই জন্য আমরা। রিসোর্স ম্যানেজার টু কেন বলি? রিসোর্স ম্যানেজ টু মেমোরি, রিসোর্স ম্যানেজ টু আইও ডিভাইসেস, রিসোর্স ম্যানেজ টু সিপিইউ শিডিউলিং, সো মেনি থিংস যেটা আছে অপারেটিং সিস্টেম ম্যানেজ করে রিসোর্স ম্যানেজার। এটাকে আমরা রিসোর্স অ্যালোকেটরও বলতে পারি। রিসোর্স অ্যালোকেটর, রিসোর্স অ্যালোকেটর কেন বলি? যেটা আমাদের রিসোর্সকে অ্যালোকেট করে। ম্যানেজার অ্যালোকেটর ডিফারেন্ট থিং। ম্যানেজার অ্যান্ড অ্যালোকেটর, যেমন একটা ফ্যামিলির মধ্যে একটা যেটা যারা ইনকাম করে, মাদার ফাদার যদি দুজনেই বোথ ইনকাম করে, তাদের মধ্যে সোর্স যেটা আসছে সেটা অ্যালোকেট করছে, যে স্যালারি যেটা আসছে তার থেকে বাকি বাড়ির যে কোনো জিনিসপত্র কেনা বা ইউজ করা, তার খরচাগুলো, সেগুলোকে যদি প্রপারলি আসার পর
অ্যালোকেট করার পর ম্যানেজ করতে গেলে কতটা কোন খাতে বেশি খরচা হলো কি হলো না, আহ, এই খাতে এমার্জেন্সি কিছু এসে গেল খরচা, তো এগুলোকে প্রপারলি ম্যানেজ করা। অ্যালোকেট মানে আমি দিয়ে দিলাম তোমাকে, ম্যানেজ করলাম মানে সেটা দিয়ে দেওয়ার পর তুমি সেটা কিভাবে ব্যবহার করছো সেটাকে দেখা, মনিটর করা এবং সেটাকে প্রপারলি টেক কেয়ার করা। তো রিসোর্স ম্যানেজার আর রিসোর্স অ্যালোকেটার এই দুটোই অপারেটিং সিস্টেম কাজ করে, যে এটা অপারেটিং সিস্টেমের দুটো ইম্পর্টেন্ট কাজ, রিসোর্স ম্যানেজার আর রিসোর্স অ্যালোকেটার হিসাবে অপারেটিং সিস্টেম কাজ করে। তো আর কি কি কাজ অপারেটিং সিস্টেমের মধ্যে অপারেটিং সিস্টেম করে? তো অপারেটিং সিস্টেমের ভিউটা বোঝানোর জন্য আমার এই ছবিটা খুব দরকার, যে আরো ডিটেল জানার জন্য এই ভিউটা আমার জানা দরকার, যে ভিউটা আমি এখন এঁকে দিচ্ছি। তো কিভাবে কাজ করে? তো আমি সবার আগে বলেছি যে এটা আমাদের একটা ইন্টারফেস বিটুইন ইউজার এন্ড হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বটম পার্ট, যেটা লোয়েস্ট পার্টে থাকে, যেটাকে অ্যাক্সেস করা হয়, যেটাই আমার টার্গেট অ্যাক্সেস করা, সেটা থেকে আমার কাজগুলো পাওয়া। সেই হার্ডওয়্যারটার উপরে কি থাকে বলেছি, ডেফিনেটলি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশনস প্রোগ্রামস গুলো যেটা হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, তার থ্রু দিয়ে আমরা আউটপুটটা পাই। তো সবার উপরে আছে ইউজার্স, তাহলে ওয়েস এর আন্ডারে কারা থাকে, ওয়েস এর মধ্যে কারা কারা ইনস্টল করো। একটা ওয়েস ইনস্টল করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সফটওয়্যার তার মধ্যে আমরা ইনস্টল করি, সেটার মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়তে পারে আর সিস্টেম সফটওয়্যার পড়তে পারে। তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার আমরা এখানে রাখতে পারি। এবার কি আছে, এবার ডিফারেন্ট ভিউ আছে, ডিফারেন্ট ভিউ ওয়ান, ভিউ টু, এইভাবে ডিফারেন্ট ভিউস আছে, যাদের সেই ভিউ অনুযায়ী ডিফারেন্ট ইউজার্স আছে। তো সেই ইউজার্সরা আলটিমেটলি সেই ভিউটা অনুযায়ী কাজ করে। ভিউ বলতে আমরা কি বলছি, ডিফারেন্ট ইউজার্স আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার এন অব্দি ইউজার আছে। আমি যদি একটা ইউজার হিসেবে ভাবি, একটা কম্পিউটার কিনলাম, তারপর আমি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং শিখবো এবং সেই প্রোগ্রামের সফটওয়্যার গুলো ইনস্টল করলাম, সেই প্রোগ্রামের অ্যাপ গুলো ইনস্টল করলাম, সেটা আমার ভিউটা প্রোগ্রামিং করার ভিউ। আমি যদি বলি না এটা কম্পিউটার কিনবো শুধু গেম খেলার জন্য, তো আমার লক্ষ্যই থাকবে বিভিন্ন ধরনের গেমের অ্যাপ গুলো, অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করা। আমি যদি না আরো আমি ডেটা এন্ট্রি বা আদার্স কিছু কাজ করবো, তাহলে অফিসিয়াল কাজগুলো করার জন্য অফিসিয়াল সফটওয়্যার ইনস্টল করবো। তাহলে বিভিন্ন ভিউ আছে, বিভিন্ন ইউজার্স, সেই অনুযায়ী সেই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার ওএস এর মধ্যে থাকে। যে মানুষের লাইফেও সেরকমই, যদি আমি আমার একটা জীবনের লক্ষ্য থাকে যে আমি এই জায়গায় পৌঁছাবো, তো সেই অনুযায়ী আমি আমার পজিটিভ সে ওই পৌঁছানোর জন্য যে আমার নেসেসারি থটস গুলো আছে, সেই থটস গুলো আমার মাথার মধ্যে তৈরি হতে থাকবে, আমাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই অ্যাপ্লিকেশন গুলো মাথার মধ্যে দিতে থাকবো, তাহলে আমি সাকসেসফুল হবো। আর যদি আমি দিশাহীন হই লাইফে, আমার কোনো লক্ষ্যই না থাকে আমি কি হব, আমি কি হতে চাই, তাহলে কি হবে, বিভিন্ন রকমের অ্যাপ নিয়ে কাজ করবো, কোনো রকমের কোনো আউটপুট পাবো না, সঠিকভাবে লাইফে সাকসেসফুল জায়গায় পৌঁছাবো না। তো বিভিন্ন ভিউ নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি একটা কম্পিউটার কিনছি কি জন্য, আমি একটা কম্পিউটার ব্যবহার করছি কি জন্য, আমার কি ভিউ কি, প্রপার ভিউ কি, সেই ভিউ অনুযায়ী কাজ করতে হবে। তো এই ডিফারেন্ট ভিউ এর মানে এই নয় যে আমি একটা ভিউ থেকে আরেকটা ভিউ চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, আমি একটা গেমিং এর জন্য খেলেছি, আমি প্রোগ্রামও করতে পারি, আমি ডেটাবেস কাজ করতে চাইছি, আমি ইন্টারনেটেও আমি এন্টারটেনমেন্টও করতে পারি। তো আমি এইরকম বিভিন্ন ভিউ নিয়ে আমরা কাজ করতে পারি, একটা ইউজার থেকে অন্য ইউজারের ভিউ থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক থট, যেটা আমাদের কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেমকে আরো ভালো করে বুঝতে হেল্প করবে। আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং সিস্টেমের আন্ডারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইনস্টল হয়। আমরা প্রথমে হার্ডওয়্যার কিনলাম, ওএস ইনস্টল হলো, তারপর আস্তে আস্তে বিভিন্ন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওএস এর মধ্যে দিয়ে দেয় এখনকার দিনে অপারেটিং সিস্টেম কেনার সঙ্গে সঙ্গে, বা অ্যান্ড্রয়েড বা যে কোনো উইন্ডোজ বা লিনাক্স বা ম্যাক নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের নিজস্ব, তারপর কিছু সিস্টেম সফটওয়্যারও দিয়ে দেয় তার সাথে আমরা কাজ করার জন্য, আর আমরা কিছু ইনস্টল করি, সেই অনুযায়ী কাজগুলো হতে থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার করসপন্ডিং সিস্টেম সফটওয়্যারে এসে যায়। তো সেইভাবে কাজগুলো ওএস এর থ্রু দিয়ে হতে থাকে। মানে আমরা যে কমান্ড গুলো দিচ্ছি, আমি যদি গান শুনতে চাই, ডেফিনেটলি প্রথমে আমি একটা মিউজিক ফাইল সিলেক্ট করলাম, সেটাকে ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে একটা মিডিয়া প্লেয়ার চালু হয়ে গেল, সেটা করসপন্ডিং ওএস এর থ্রু দিয়ে অন চালু হলো। ওএস সেটাকে অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রামটা আছে, সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা থ্রু দিয়ে গানটা আমরা শুনতে চাইছি, সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা ওএস এর কে কোঅর্ডিনেট করে হার্ডওয়্যার থ্রু দিয়ে রান হচ্ছে। মানে আলটিমেটলি ওএস হার্ডওয়্যারটাকে এক্সিকিউট করাচ্ছে এবং আমি সেই আউটপুটটা পাচ্ছি। তো এইভাবে একটা অপারেটিং সিস্টেমের থটকে আমরা ভাবতে পারি। তো আর কি কি কাজ করে অপারেটিং সিস্টেম আমাদের একটা কম্পিউটারের জন্য, একটা কম্পিউটার সিস্টেমের জন্য অপারেটিং সিস্টেম আর কি কাজ করতে পারে? তো আমি আগেই বলেছি অপারেটিং সিস্টেমের ভিউ আমরা দেখেছি ইন্টারফেস হিসেবে কাজ করলো, এক নম্বর হচ্ছে ইন্টারফেস হিসেবে কাজ করলো, দু নম্বর হিসেবে আমরা দেখলাম রিসোর্স ম্যানেজার, বিভিন্ন ধরনের রিসোর্স, যে হার্ডওয়্যার রিসোর্স বা ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো যেগুলো ম্যানেজ করলো, অ্যালোকেট করলো। এবার কি হতে পারে? তো কম্পিউটার সিস্টেমে যে দুটো ইম্পর্টেন্ট থিং, যেটা আমরা সবচেয়ে বেশি
বোঝার দরকার আছে সেটা হচ্ছে একটা হচ্ছে রিসোর্স, যেটা ফিজিক্যালি, একটা হচ্ছে রিসোর্স যেটা হচ্ছে ফিজিক্যালি বা লজিক্যাল হতে পারে, আরেকটা হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে যে রানিং প্রোগ্রামগুলো যেগুলো এই রিসোর্সগুলোকে ব্যবহার করবে। প্রসেস যেগুলো আমরা কম্পিউটার সিস্টেমে অ্যাক্টিভলি কাজ করে, যেটা রানিং প্রোগ্রামকে বোঝায়, যেটা প্রোগ্রামকে রান করলে কি প্রোগ্রামটা এক্সিকিউশন মোডে থাকে, সেই প্রোগ্রামটা যখন এক্সিকিউশন মোডে থাকে তখন সেটাকে বলা এক্সিকিউশন মোডে থাকে, তখন সেটা বোঝায় প্রসেস। তো প্রসেসটা রানিং থাকে। তো এই প্রসেসগুলো যখন কম্পিউটার সিস্টেম মধ্যে কাজ করে, আমরা বিভিন্ন ধরনের প্রসেস যখন কম্পিউটার সিস্টেমকে রান করতে দিয়ে দিই, তখন সেই প্রসেসগুলো হ্যাপাজেডলি কি সিস্টেমের মধ্যে কাজ করবে না, তাদের একটা শিডিউলিং অ্যালগোরিদম দরকার। তো প্রসেস শিডিউলিং, এই যে প্রসেসগুলো আছে সেই প্রসেস শিডিউলিং করা ইম্পর্টেন্ট টাস্ক একটা অপারেটিং সিস্টেম। শিডিউল বলতে কি, যদি আমি একটা কলেজে স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিই, তাহলে আমি একটা সকাল 10টা থেকে যখন কলেজ ওপেন হয় 5টা অবধি যতক্ষণ ক্লাস হোক না কেন, একটা প্রপার শিডিউল থাকে, এই সময় এই ক্লাস হবে, এই সময় হ্যাপাজেড নয়। সেরকমই কম্পিউটার সিস্টেমে যখনই কোনো কাজ আসে, সেই কাজগুলো প্রপার শিডিউলিং এর মধ্যে। শিডিউল কেন করা হয়? শিডিউল করা এই কারণে হয় যে সিপিইউ কে যখন কাজ দেওয়া হবে, সেই কাজগুলো কখন কোনটা করবে, কেমন কিভাবে কাজগুলো হবে, কোন সময় কোন কাজটা কমপ্লিট করে নিতে হবে, সেই কাজটা হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম থ্রু দিয়ে হয়। প্রসেস শিডিউলিং একটা খুব ইম্পর্টেন্ট টাস্ক অপারেটিং সিস্টেমে। এরপর কি হতে পারে? তো অনেক কটা প্রসেস যখন কাজ করছে, প্রসেস আমরা দেখেছি রানিং প্রোগ্রামগুলো যেগুলো সিস্টেমে কাজ করছে সেগুলো এক্সিকিউশন করছে, অ্যাকচুয়ালি সিপিইউ থ্রু দিয়ে এক্সিকিউশন হবে। সেই প্রসেসগুলো বিভিন্ন রিসোর্সকে ব্যবহার করবে। তো এই রিসোর্সগুলো ব্যবহার করার সময় সিঙ্ক্রোনাইজেশন দরকার হয়, কারণ আমি যে রিসোর্সটা ব্যবহার করছি, সেই রিসোর্সটা যদি আমি আমার কাজ করা সময় আমি অনেক সময় রেখে দিই, তাহলে অন্য একটা প্রসেস সেই কাজটা পাবে না। তো সিঙ্ক্রোনাইজেশন করা, যাতে প্রপারলি একটা সিস্টেমে অনেক কটা প্রসেস একসাথে কাজ করলে রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ হয়। এবং এখান থেকে একটা সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি, যদি আমি কোনো রিসোর্সকে ব্যবহার করতে চাইলাম বা পেলাম না, তো সে পেলাম না, তো সেটার জন্য ওয়েট করলাম, বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না একটা রিসোর্সের জন্য। তো সেই কাজটা কমপ্লিট না হলে সেটা ডেডলক হয়ে যাবে। তো এই যে ডেডলক যে কনসেপ্টটা, এটা অপারেটিং সিস্টেমকে হ্যান্ডেল করতে হয়। আমরা অনেক সময় অনেক কাজকে ক্লিক করেও সেটা অ্যাক্সেস করতে পারি না, সেটা কারেন্ট অ্যাবনর্মাল টার্মিনেশন হয়ে যায় বা কোনো হ্যাং হয়ে যায় সিস্টেমটা। তো সেই ডেডলক সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে হবে অপারেটিং সিস্টেম। এবং অপারেটিং সিস্টেম আরেকটা ইম্পর্টেন্ট কাজ কি, আমরা যে কোনো কাজ যখন দিই তখন সেটা কোথায় পৌঁছায়, ডেফিনেটলি র্যামে পৌঁছাবে, র্যাম থেকে সিপিইউর কাছে পৌঁছাবে। এই যে র্যামটা, ফিজিক্যাল ডিভাইসটা, এটা প্রপারলি ম্যানেজ করা, মেমোরি ম্যানেজমেন্ট, সেটা একটা ইম্পর্টেন্ট টাস্ক। তাহলে আমরা কি জানলাম? প্রসেস শিডিউলিং একটা ইম্পর্টেন্ট টাস্ক, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন, যেটা অনেক কটা প্রসেসের মধ্যে সিঙ্ক্রোনাইজ করা যাতে প্রপারলি রিসোর্স গুলোকে ইউটিলাইজ করা যায়, এমন না হয় কোনো একটা রিসোর্স ব্যবহার হলো না বা কোনো একটা রিসোর্সকে ব্যবহার করতে পারলাম না। তো এই সিঙ্ক্রোনাইজ করা প্রপারলি, যেরকম আমরা যদি একটা নাচের একটা অনুষ্ঠান দেখি কোনো একটা থিয়েটারে বা কোথাও একটা টিভিতে বা ভিডিওতে, যদি দেখি সবাই মিলে প্রপারলি একটা গানের সাথে নাচটা ঠিকঠাক করছে, তাহলে বলি এটা সিঙ্ক্রোনাইজড হয়েছে প্রপারলি। আর যদি সিঙ্ক্রোনাইজ না হয় তাহলে কি হবে? একটা কেউ যদি অন্যভাবে নাচতে থাকে, খারাপ লাগবে, পুরো সিস্টেমটা দেখতেই বাজে লাগবে, পুরো কাজটা কমপ্লিট হবে না আলটিমেটলি। তো সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটা সেরকমই, অনেকজন যখন রিসোর্স কাজ করতে আসবে সিস্টেমের মধ্যে কোনো একটা কাজ করার জন্য, তখন প্রপারলি সবাইকে সিঙ্ক্রোনাইজ করার দরকার হয়, যাতে কাজটা ঠিক মতো ইউটিলাইজ হয় সিস্টেমে। তো সিঙ্ক্রোনাইজেশন করা। আর নেক্সট আমি বললাম যে ডেডলক কনসেপ্টটা আছে, সেই ডেডলক যে প্রবলেমটা হবে, যে কোনো একটা রিসোর্সকে আমি চাইলাম বা রিসোর্সটা অ্যাভেলেবেল নয়, তো আমি কতক্ষণ ওয়েট করবো, ওয়েট করতে 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 আমি তো ডেডলকে পড়ে যেতে পারি, সেই কাজটা কমপ্লিট না হতে পারে। তো ডেডলক সিচুয়েশনটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো ডেডলক হ্যান্ডলিং। নেক্সট ওয়ান ইজ মেমোরি ম্যানেজমেন্ট। যে মেমোরি ম্যানেজমেন্ট বলতে আমরা র্যাম কে বোঝাই, প্রাইমারি মেমোরি ম্যানেজমেন্ট, এটা আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি। নেক্সট আমরা সেকেন্ডারি ডিভাইস, যেটা আমরা ফাইল সিস্টেম বলি, সেই ফাইল সিস্টেমটাকে প্রপারলি ম্যানেজ করা, তার ফাইলে কোথায় কোন ফাইলটা কিভাবে অ্যাক্সেস করব, কি পাথ দিয়ে অ্যাক্সেস করব, সেই লোকেশনগুলো প্রপারলি ম্যানেজ করা, ফাইলগুলোকে বা যে যার যার কম্পোনেন্ট কম্পিউটার সিস্টেমে স্টোর হয়ে আছে সেকেন্ডারি মেমোরির মধ্যে, সেগুলোকে অ্যাক্সেস করা এবং সেটাকে প্রপারলি মেনটেন করে রাখা, যাতে আমরা যে কোনো সময় যে কোনো জিনিসকে অ্যাক্সেস করতে পারি। তো এই যে কনসেপ্ট, এই কাজগুলো সবই আমরা ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে করি। আরেকটা অপারেটিং সিস্টেমের কাজ কি, তো অপারেটিং সিস্টেমে আমরা বিভিন্ন ইউজার যখন অ্যাক্সেস করি অপারেটিং সিস্টেমটাকে, তো অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে অ্যাক্সেস করি হার্ডওয়্যারকে,
তো আমাদের মেন কাজ হবে সেই হার্ডওয়্যারটা যেন প্রপারলি ঠিক থাকে, বা সেই যে আমরা ফাইলগুলো রাখছি সেগুলো প্রপারলি ঠিক থাকে। তো অপারেটিং সিস্টেম আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডেফিনেটলি প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। সিকিউর সিস্টেম যদি না হয় তাহলে আমি কোনো জিনিস রাখবো কেন? কারণ আমরা ইন্টারনেটেও কম্পিউটারটাকে ইউজ করি। তো কম্পিউটার সিস্টেম যদি আমি আমার ডিভাইসের মধ্যে যে ডেটা আছে বা যে এরকম ফাইল সিস্টেম যা কিছু রাখা আছে, সেই ডিভাইস বা ডিভাইস কানেক্টেড আছে, সেই ডিভাইসগুলো যদি প্রপারলি মেনটেন না করতে পারি, সিকিউর না থাকে, যদি হ্যাম্পার হয়, ফিজিক্যালি ড্যামেজ হতে পারে বা ডেটা লস্ট হতে পারে, থেফট হতে পারে, সো মেনি থিং যদি হতে থাকে, তাহলে তো আমি তো কম্পিউটার সিস্টেমটাকে ব্যবহার করতে পারবো না। তো সেই জন্য প্রোটেকশন সিকিউরিটি অপারেটিং সিস্টেম একটা ইম্পর্টেন্ট কাজ। তো এইভাবে আমরা অপারেটিং সিস্টেমের ফাংশনসগুলোকে আমরা ডিফাইন করতে পারি। এইবার আমরা অপারেটিং সিস্টেম চুজ করবো কেন, একটা অপারেটিং সিস্টেমকে বেস্ট অপারেটিং সিস্টেম বলবো কেন? ডেফিনেটলি এক নম্বর হতে পারে ইজি টু ইউজ হতে হবে। একটা অপারেটিং সিস্টেম ইজি টু ইউজ করতে হবে। ইজি টু ইউজ, যদি ইজি টু ইউজ হয় অপারেটিং সিস্টেমটা, তাহলে সবাই যে কেউ ইউজ করতে পারে। আমরা কমফোর্টেবল পাই, কনভিনিয়েন্ট হয়, তাহলে সেটা বেশি পপুলার হবে অপারেটিং সিস্টেমটা। যেরকম আমরা জিওআই বেস অপারেটিং সিস্টেম ইউজ করি, উইন্ডোজ বেশি পপুলার। সিইউআই বেস কমান্ড ড্রিভেন ইউজার ইন্টারফেস যেটা ইউজ করি ডস এর ক্ষেত্রে সেটা পপুলার হয়নি। ইজি টু ইউজটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, যে আমি অপারেটিং সিস্টেমটা খুব কম সময়ের মধ্যে খুব বেশি এফোর্ট না দিয়ে আমরা যেন ব্যবহার করতে পারি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা গোল কি অপারেটিং সিস্টেমের। নাম্বার টু, নেক্সট নাম্বার টু ইজ এফিসিয়েন্ট ইউজ অফ হার্ডওয়্যার। যে হার্ডওয়্যারটা আছে কম্পিউটার সিস্টেমে, সেই হার্ডওয়্যারটা যেন এফিসিয়েন্টলি ইউজ হয়। আমি একটা হার্ডওয়্যার যে ইনভেস্ট করবো টাকা দিয়ে, সে ডেফিনেটলি সেই হার্ডওয়্যারটা যেন লং লাস্টিং হতে থাকে। তো সেই জিনিসটাকে টেক কেয়ার করা অপারেটিং সিস্টেম একটা গোলও। তো অপারেটিং সিস্টেমের দুটো ভিউ দেখতে পারি, একটা ইউজার পয়েন্ট অফ ভিউ যেটা ইজিলি অ্যাক্সেস করা যাবে, আর সিস্টেম পয়েন্ট অফ ভিউ যেটা এফিসিয়েন্ট অফ ইউজ অফ রিসোর্সেস হবে। তো এইভাবে আমরা একটা অপারেটিং সিস্টেমকে ভাবতে পারি। তো আমরা এই ভিডিওতে কি শিখলাম? এই ভিডিওর থ্রু দিয়ে আমরা জানলাম হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করব, অপারেটিং সিস্টেমে কি কি ফাংশনালিটিস আছে আমরা তার জন্য অপারেটিং সিস্টেমটা আমরা ব্যবহার করব। তো এইভাবে আমরা অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।